মার্টিন লুথার কলেজে অধ্যয়নরত মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসের শুরুতে আমি তোমাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের 17তম ক্লাস। আমরা বিগত ক্লাসে বেকারত্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো এটা একটি ইম্পর্টেন্ট বিষয় যে বেকারত্ব আমাদের বাংলাদেশে দিন দিন বেকারত্বের হার বেড়ে যাচ্ছে এবং এই বেকারত্বের কারণে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে এবং এটা যত বেশি পরিমাণে বাড়বে তত বেশি আমাদের জন্য বিভিন্ন ধরনের ক্রাইসিস দেখা দেবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, বাংলাদেশে বেকারত্বের পরিস্থিতি। তো আজকে আমরা দেখব যে বাংলাদেশে বেকারত্ব কিভাবে ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে এবং কত পার্সেন্ট বর্তমানে আছে এবং নারী পুরুষের মধ্যে বেকারত্বের হারের মধ্যে যে একটা তারতম্য আছে সেই বিষয়টা আমরা দেখব। আমরা জানি যে বাংলাদেশে আমাদের দিন দিন শিক্ষিত মানুষের হার বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা না হওয়ার কারণে অনেকেই বেকার হয়ে জীবনযাপন করছে। এতে করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য অনেক বার্ডেন তৈরি হচ্ছে। তো আমরা দেখি আমাদের বাংলাদেশের বেকারত্বের পরিস্থিতিতে বর্তমানে আমাদের বাংলাদেশে মোট বেকার আছে 2,60,00,000 মানুষ এবং এই সমস্ত মানুষের বেকারত্বের যে বয়স অর্থাৎ 15 বছরের ঊর্ধ্বে 2,60,00,000 মানুষ বর্তমানে বাংলাদেশে বেকার আছে। তো প্রতিনিয়ত এই সংখ্যাটা বাড়ছে। তা আমরা যদি আবার এই বিষয়টাকে নিয়ে জরিপ করতে যাই, হয়তোবা এই সংখ্যাটা আরো বাড়বে। তো 2002 থেকে 3 অর্থ বছরে 2002-3 অর্থ বছরে বেকার ছিল 20 লক্ষ, 15 লক্ষ পুরুষ এবং 5 লক্ষ মহিলা। 2005-6 সালে বেকার ছিল 21 লক্ষ, 12 লক্ষ পুরুষ এবং 9 লক্ষ হচ্ছে মহিলা। আইএলও তথ্য অনুযায়ী বাংলাদেশে বেকারত্বের হার হচ্ছে 14.16%, পুরুষ 6.63 ভাগ, মহিলা হচ্ছে 31.49 ভাগ। আমরা যদি আইএলও তথ্য অনুযায়ী যে বেকারত্বের হারটা এখানে দেখানো হয়েছে এবং নারী পুরুষের মধ্যে যে অনেক বৈষম্য অথবা তারতম্য, সেটা যদি আমরা দেখি যে আমাদের 31.49 ভাগ নারীরা হচ্ছে বেকার। তারা বিভিন্নভাবে কর্মক্ষম অথবা কাজ করার মতো তাদের সামর্থ্য আছে, শক্তি আছে, যোগ্যতা আছে, কিন্তু তারা কাজের সুযোগটা পাচ্ছে না। তো বাংলাদেশের যে বর্তমান অথবা বাংলাদেশের যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সেখানে নারীদেরকে সবসময় কর্মবিমুখ অথবা বাইরের জগতে অথবা ঘরের বাইরে গিয়ে কাজ করার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা সেইভাবে না থাকার কারণে আমাদের অধিকাংশ শিক্ষিত নারীরা তার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করার সুযোগ পাচ্ছে না, অথবা পরিবার, সমাজ অথবা পুরুষতান্ত্রিক মনোভাবের কারণে তাদের এই বেকারত্বের জীবনটাকে বহন করে চলতে হচ্ছে। তো 2010 সালের শ্রমশক্তি জরিপের তথ্য অনুযায়ী বাংলাদেশে 1,86,000 লোক হচ্ছে অর্ধ বেকার, যার 12.40% শহরে এবং 22.67% গ্রামে। একটা সময় আমরা গ্রামে দেখতাম সবাই বিভিন্ন কাজে নিয়োজিত থেকে পরিবারকে তারা পরিচালনা করতে পারত,
কিন্তু গ্রাম অঞ্চলেও এখন শহরায়ন, আধুনিকায়ন অথবা কৃষি কাজের যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে অনেক মানুষ এখন বেকারত্বে জীবনযাপন করছে। কৃষি কাজগুলোতে যারা একসময় কাজ করত, সেই কাজগুলো এখন মেশিনাইজ হয়ে যাওয়ার কারণে অথবা মেশিন দ্বারা সম্পাদন করার কারণে এখন আর কৃষি ক্ষেত্রে আগের মতো লোকবল প্রয়োজন হচ্ছে না, যার কারণে অনেক কৃষক, অনেক দিনমজুর অথবা গ্রাম অঞ্চলে যারা কাজ করে জীবন জীবিকা নির্বাহ করত, তারা এখন বেকার জীবনযাপন করছে। তো এই হারটা দিন দিন বাড়ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি 22.67, প্রায় শহরের থেকে বেশি। তো এইবার আমরা যদি দেখি 2010 সালে বাংলাদেশের শিক্ষিত বেকারের হার হচ্ছে 19,51,000। তো 2010 সাল আর এখন হচ্ছে 2020 সাল। এখন যদি আমরা দেখতে যাই, এটা ডেফিনেটলি আরো 4-5 লাখ বেড়ে যাওয়ার কথা এবং বেড়ে গেছে। তো এইভাবে দিন দিন আমাদের বেকারত্বের হার কমার কথা যেখানে, সেখানে বেকারত্বের হারটা আরো বাড়ছে। তো এই বেড়ে যাওয়ার পিছনে অনেক ধরনের কারণ আছে। সরকারের সুষ্ঠু পরিকল্পনার অভাব, পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থানের ব্যবস্থাপনা অথবা কর্মসংস্থান তৈরির অভাব, অথবা আমরা যারা শিক্ষিত হচ্ছি আমরা নিজেরা কর্মসংস্থানের ব্যবস্থা না করে চাকরির উপরে অথবা বিভিন্নভাবে আমরা অন্যান্য প্রতিষ্ঠানের মুখাপেক্ষী হয়ে আমরা বসে আছি অথবা চেয়ে আছি, কিন্তু নিজেরাও যে কোনো কিছু নিজের চিন্তা শক্তি দিয়ে অথবা চিন্তা ভাবনা দিয়ে কিছু করা যায়, সেই চিন্তা ভাবনাগুলো আমাদের ভিতরে এখনো কাজ করছে না। তো এইভাবে আমরা 2010 সালের বেকারত্বের হার আমরা যদি দেখি, পুরুষ হচ্ছে 5.74 ভাগ এবং মহিলা হচ্ছে 7.02 ভাগ। সব ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের নারীরা বেকারত্বের দিক দিয়ে অনেক বেশি। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের বেকারত্বের পরিস্থিতি। তো আমরা যদি এই পরিস্থিতি থেকে না বের হতে পারি, তাহলে আমাদের সামনের দিনগুলো আরো খারাপ হয়ে যাবে, অথবা বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, সামাজিক যে বিষয়গুলো আছে, সেগুলোতে অনেক ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলবে। বেকার মানুষরা তাদের চাহিদা পূরণ করার জন্য তারা বিভিন্নভাবে অবৈধ অথবা খারাপ অথবা অপরাধের সাথে জড়িয়ে পড়বে। তারা তখন পরিবারের, সমাজে এবং রাষ্ট্রের জন্য বিভিন্ন ধরনের ক্ষতিকারক অথবা বিশৃঙ্খলার কারণ হয়ে দাঁড়াবে। তো আমরা যদি সুষ্ঠু পরিকল্পনা এবং যথাযথ পদক্ষেপের মাধ্যমে বেকারত্বের যে অভিশাপ অথবা বেকারত্বের যে ঊর্ধ্বগতি, এটাকে যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, সবার জন্য কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান করতে পারি, তাহলে বাংলাদেশের যে এখন বর্তমান অবস্থা সেটা অনেকাংশেই স্বাভাবিক হয়ে যাবে। পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর হবে। আমাদের বাংলাদেশে বিরাজমান যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলা অনেকাংশে কমে যাবে। আমাদের এই যে দিন দিন বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা অথবা অপরাধের যে হার, এটা যে বেড়ে যাচ্ছে, এটা কমে যাবে। তো এটার জন্য আমাদের অবশ্যই বিভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনা করতে হবে। সরকারের পক্ষে, রাষ্ট্রের পক্ষে সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া সম্ভব না। আমরা যারা পাশাপাশি বিভিন্নভাবে এসব নিয়ে কাজ করি অথবা নিজেদের সক্ষমতা আছে, আমার আশপাশে আরো 1-2জনকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে, আমরা যেন সেই চিন্তা ভাবনাগুলো করি, তাহলে আমাদের এই বেকারত্বের হারটা অনেকাংশেই কমে যাবে। আমাদের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক স্থাপন করতে হবে। বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শ্রমশক্তি নিয়ে যায়, শ্রমিক নিয়ে যায়। তো সেই সব দেশের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে হবে। তাদের চাহিদা অনুযায়ী আমাদের
বাংলাদেশের এসব নাগরিকদেরকে দক্ষ এবং যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। তারা যেন বিভিন্ন দেশে গিয়ে তাদের সে দক্ষতার পরিচয় দিয়ে আরো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে তারা সহায়ক হতে পারে। তো এটাই ছিল আজকে আমাদের বাংলাদেশের বেকারত্বের পরিস্থিতি। আমরা এখন দেখব বাংলাদেশের বেকারত্বের কারণে কি কি ধরনের প্রভাব পরিলক্ষিত হচ্ছে অথবা দেখা যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে 5টি পয়েন্টে আলোচনা করছি। মৌলমানবিক চাহিদা পূরণ। আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো আমরা যথাযথভাবে পূরণ করতে পারছি না। আমাদের অর্থনৈতিক সমস্যার কারণে অথবা বেকারত্বের কারণে আমাদের মৌলিক যে চাহিদাগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন এবং সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলোতে আমাদের এখন বেশ অনেক ধরনের ঘাটতি দেখা দিচ্ছে, যার কারণে আমাদের অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। তো আমরা যদি আমাদের কর্মসংস্থানের মাধ্যমে অথবা কাজের মাধ্যমে যদি আমরা অর্থ উপার্জন করতে সক্ষম হতাম, তাহলে আমাদের পক্ষে এই মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হতো। যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বেকার, যার কারণে তারা তাদের পরিবারের যে চাহিদাগুলো সেই চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে পারছে না। জাতীয় আয় ও মাথা পিছু আয় হ্রাস পাওয়া, এই যে এত কোটি ঊর্ধ্বে যে বেকার, এই বেকারের কারণে আমাদের যে আয়টা হওয়ার কথা ছিল সে আয়টা হচ্ছে না। এরা যদি যথাযথভাবে কর্মসংস্থানের সুযোগ পেত তাহলে তারাও বিভিন্ন ধরনের
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে অবদান রাখতে পারতো, সেইটা তাদের রাখা সম্ভব হচ্ছে না, যার কারণে আমাদের জাতীয় আয় কমে যাচ্ছে। এবং যেহেতু আমরা বেকার জীবনযাপন করছি, আমাদের যে মাথা পিছু আয়, সেই মাথা পিছু আয়টাও আমাদের কমে যাচ্ছে। আমরা সবাই জানি বাংলাদেশে মোট কর্মক্ষম মানুষের যে আয়, সেই আয়টাকে দিয়ে আমরা তার যে মোট উপার্জন, সেটা দিয়ে আমরা ভাগ করে আমরা এভারেজে যে আয়টা হয় সেটাকে আমরা মাথা পিছু আয় হিসাবে আমরা ধরে নিই অথবা বিবেচনা করি। সেই ক্ষেত্রে আমাদের কর্মক্ষম এই যে 20 লাখ 21 লাখ মানুষ, তারাও কিন্তু আমাদের এই হিসাবের ভিতরে অন্তর্ভুক্ত, কিন্তু তাদের যেহেতু আয় উপার্জন নেই, যার কারণে আমাদের মোট আয়টা কমে যাওয়ার কারণে আমাদের এভারেজ যে মাথা পিছু আয়, সেই আয়টাও কমে যাচ্ছে। জাতীয় উন্নতি অগ্রগতির অন্তরায় আমাদের বাংলাদেশের যতটুকু উন্নতি হওয়ার কথা ছিল, সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেটা বাধাগ্রস্ত হচ্ছে। এবং আমাদের যে বিভিন্ন ধরনের আমাদের বাংলাদেশের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা ছিল, বিভিন্ন বিষয়গুলো আমাদের ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেগুলো আমরা করতে পারছি না, কারণ আমাদের বাজেটের একটা অংশ বেশ আমাদের এইসব অর্থ বেকার অথবা এইসব মানুষের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য সরকারকে ব্যয় করতে হচ্ছে। দরিদ্র বৃদ্ধি, আমাদের বাংলাদেশের দিন দিন দারিদ্র্যের হার বাড়ছে, দরিদ্র সংখ্যা অথবা দরিদ্র মানুষ বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা বছরের পর বছর বেকার হয়ে থাকার কারণে তাদের যে স্থাবর অস্থাবর সম্পত্তিগুলো ছিল, সেই সম্পত্তিগুলো তারা বিক্রি করে তাদের পরিবারের ভরণ পোষণ করছে, অথবা তাদের পরিবারকে তারা বিভিন্নভাবে তাদের যে পারিবারিক চাহিদা, সেই চাহিদাগুলো তারা পূরণ করছে। এতে করে তাদের সম্পত্তি দিন দিন কমে যাচ্ছে এবং দারিদ্র মানুষের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। নিম্ন জীবনমান, আমাদের জীবনমান অত্যন্ত নিম্ন হয়ে যাচ্ছে। আমাদের যে চাহিদাগুলো আছে, সেই চাহিদাগুলো আমরা যথাযথভাবে পূরণ করতে না পারার কারণে আমরা সুন্দরভাবে সুস্থ স্বাভাবিকভাবে আমরা জীবনযাপন অথবা বসবাস করতে পারছি না। তো এইভাবে আমাদের বিভিন্ন ধরনের নেগেটিভ অথবা ক্ষতিকারক প্রভাবগুলো বেশি আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বেকারত্ব বৃদ্ধির কারণে। অন্যান্য সামাজিক সমস্যার জন্মদাতা, আমাদের বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা তৈরি হওয়ার পিছনে বেকারত্বের অন্যতম কারণ আছে। কারণ হচ্ছে এসব বেকার মানুষগুলো সমাজে বিভিন্নভাবে তারা বিরূপ পরিস্থিতি অথবা সমাজে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করে। তারা তাদের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করার জন্য সমাজের মানুষের বিভিন্ন বিষয়ের উপর তারা বিভিন্নভাবে সেগুলোতে তারা হস্তক্ষেপ করে, অথবা তাদের বিভিন্নভাবে তারা সেগুলোকে চুরি ডাকাতি অথবা চিন্তায়ের মাধ্যমে তারা সেগুলো ভোগ করার চিন্তা ভাবনা অথবা ইচ্ছা পোষণ করে থাকে। এভাবে তারা অনেকভাবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করে অথবা অনেক ধরনের সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক বিশৃঙ্খলা,
তো পরিবারের ভিতরে যখন কোনো মানুষ বোঝা হয়ে দাঁড়ায় তখন পরিবারের মানুষও তার সাথে ভালো আচরণ করে না। তো সেই ক্ষেত্রে পরিবারে তার যে একটা মূল্যায়ন অবস্থান সেটা নড়বড় হয়ে যায়। এর কারণে পরিবারের ভিতরে তার অন্যান্যদের সাথে যে একটি সুসম্পর্ক সেটা নষ্ট হয়ে যায় এবং এই পরিপ্রেক্ষিতে পরিবারে একটা বিশৃঙ্খলা দেখা দেয় এবং এই বিশৃঙ্খলা মাঝে মাঝে অনেক চরম আকার ধারণ করে থাকে। মাদকাসক্তির প্রভাব, অনেকেই বছরের পর বছর বেকার হয়ে জীবনযাপন করার কারণে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে পড়ে অথবা হতাশাগ্রস্ত হয়ে পড়ে। তখন তারা তাদের এসব মানসিক দুঃখ কষ্ট যন্ত্রণা দূর করার জন্য তারা বিভিন্ন মাদকের দ্বারস্থ হয় এবং এক পর্যায়ে তারা মাদকে আসক্ত হয়ে যায় এবং যখন তারা মাদকে আসক্ত হয়ে যায় তখন এই মাদক গ্রহণ করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে মাদকের অর্থ তারা সংগ্রহ করে থাকে। তো এইভাবে মাদকাসক্তির প্রভাবে তার বিভিন্ন ধরনের যে সম্ভাবনা সেই সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায় অথবা সে নিজেকে সেইভাবে আর তৈরি করতে পারে না অথবা সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে আর পারে না। ধ্বংসাত্মক কার্যকলাপ বৃদ্ধি, অনেক সময় আমরা দেখি আমাদের বাংলাদেশে অনেক ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপে এসব বেকার মানুষদের অথবা বেকারদেরকেই কাজে লাগানো হয়। তো সামান্য কিছু অর্থের বিনিময়ে অথবা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে রাষ্ট্রের অথবা সমাজের ক্ষতিকারক অনেক ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপগুলোতে তাদেরকে ব্যবহার করে অনেক ধরনের ক্ষতি সাধন করে থাকে। সামাজিক বিশৃঙ্খলা বৃদ্ধি, সমাজের যে সুস্থ সুন্দর পরিবেশ সেই পরিবেশটা তারা নষ্ট করে সমাজের অনেক ধরনের যে সম্পদগুলো থাকে সে স্থাবর অস্থাবর সম্পদ অথবা কারো ব্যক্তিগত সম্পদ, সেই সম্পদগুলো এসব বেকার মানুষরা যখন দেখে যে কোনোভাবে তাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না, অনেকেই তখন অবৈধভাবে অথবা খারাপ পথ দিয়ে বিভিন্ন অপরাধের সাথে জড়িত হয়ে সংগঠিত হয়ে তারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করে সমাজের মানুষের যে শান্তি শৃঙ্খলা সেটাকে তারা নষ্ট করে দেয়। তো এইভাবে আমাদের বেকারত্ব আমাদের বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে অনেক ক্ষতিকর প্রভাবের সম্মুখীন করে তোলে, যার কারণে আমাদের এই বেকারত্বটা যত দ্রুত সম্ভব যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো দ্রুতই সমাধান করা সম্ভব হবে। এর পরবর্তী পয়েন্টগুলো যদি আমরা দেখি, সামাজিক মর্যাদা হ্রাস। একজন বেকার মানুষ সমাজে সে বিভিন্নভাবে সম্মান হারায় অথবা তাকে সেইভাবে সম্মান করা হয় না অথবা তাকে সেভাবে মূল্যায়ন করা হয় না, যদিও তার দক্ষতা যোগ্যতা অথবা সে কাজ করার মতো তার সক্ষমতা থাকা সত্ত্বেও যখন সে সমাজে কিছুদিন বেকারত্ব জীবনযাপন করে তখন সেই সময়গুলো তার জীবনে অনেক একটি কঠিন সময় হিসাবে বিবেচিত হয়। তখন সমাজে তাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তার যোগ্যতা তার দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তো এইভাবে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বেকারদেরকে সমাজে অবমূল্যায়ন করা হয় অথবা তাকে যথাযথ সম্মান অথবা মর্যাদা দেওয়া হয় না। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, আমাদের সমাজের ভিতর যে সামাজিক মূল্যবোধ, আমাদের কৃষ্টি কালচার, এই বিষয়গুলোতে অনেক ধরনের ক্ষতিকারক প্রভাব ফেলে আমাদের এই বেকার অথবা আমাদের যে সমাজের ভিতরে আমাদের
বিভিন্ন ধরনের যে সুন্দর পরিবেশ সেটা নষ্ট করে দেয়। কারণ হচ্ছে অনেকাংশে আমরা দেখতে পারি, তো একটা পর্যায়ে গিয়ে কোনো একটি সমাজে যদি বেকারত্বের হার বেড়ে যায়, সেই সমাজের ভিতরে আমাদের বড় ছোটদের মধ্যে যে একটি সুসম্পর্ক অথবা মর্যাদার অথবা সম্মানের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোতে অনেক ধরনের তারতম্য দেখা দেয়। অনেকাংশে আমরা দেখি যে আমাদের সম্মানীয় ব্যক্তিরাও বিভিন্নভাবে অপমান অবস্থার শিকার হয়, অথবা সমাজে তারা বিভিন্ন যে সালিসি অথবা সমাজের নিয়ন্ত্রণ করা যে বিষয়গুলো, সেই বিষয়গুলো থেকে তারা যথাযথভাবে হস্তক্ষেপ করতে পারে না। তখন দেখে যে আমরা অনেকাংশেই যে এই সব মানুষগুলো সমাজের ভিতরে অনেক নেগেটিভ বিহেভিয়ার অথবা আচরণ করে থাকে, যার কারণে আমাদের সমাজে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়। তো এরকম আরো অনেক ধরনের প্রভাব আছে, যে প্রভাবগুলোর কারণে আমাদের পরিবার, সমাজ এবং রাষ্ট্রে অনেক ধরনের বিশৃঙ্খলা অথবা খারাপ অবস্থা বিরাজ করে। তো আমরা দেখি যে আমাদের বর্তমান বাংলাদেশে অনেক ধরনের ছিনতাই, অপরাধ অথবা মানুষকে প্রতারণা করা যে বিভিন্ন ধরনের অভিনব কায়দা, সেগুলো বেড়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ভিতরে যদি আমরা সুন্দর কর্মসংস্থান অথবা ভালোভাবে যদি জীবন জীবিকা নির্বাহ করতে না পারি, তখন আমাদের ভিতরে অনেক ধরনের কুচিন্তা, খারাপ মনোভাব, এই বিষয়গুলো এসে আমাদেরকে অনেকভাবে তাড়িত করে। তো একটি প্রবাদ বাক্য আছে যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তো আমরা যত বেশি এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো, আমাদের তত বেশি বাংলাদেশের উন্নতি, অগ্রগতি, জাতীয় আয়, মাথাপিছু আয়, সামাজিক শৃঙ্খলা, আমাদের সমাজের যে একটি মূল্যবোধ, এই বিষয়গুলো আমাদের রক্ষিত হবে, অথবা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবো। তো আজকে আমাদের আলোচনার বিষয় এটাই ছিল। তো আমরা মোটামুটি এই যে এতগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, আমার বিশ্বাস তোমরা মোটামুটি বুঝতে পেরেছো যে বেকারত্বের কারণে আমাদের কি ধরনের ক্ষতিকর প্রভাবগুলো দেখা দিচ্ছে। আমরা যারা এখন কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা আর কিছুদিন পরে পড়াশোনা শেষ করে আমরা একটি চ্যালেঞ্জিং লাইফে প্রবেশ করব। আমরা যেন এখন থেকে নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি করি, আমাদের ভিতরে যে দক্ষতা, যোগ্যতা, সেটাকে যেন আমরা আরো বেশি পরিমাণে আমরা বাড়িয়ে তুলি, যেন প্রতিযোগিতার সেই ময়দানে আমরা নিজেদেরকে যোগ্য হিসেবে প্রমাণ করতে পারি। একটা সময় বাংলাদেশে চাকরি করার ক্ষেত্রে অথবা বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো ছিল, সেখানে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা কম ছিল, কিন্তু এখন এক একটি আসনের বিপরীতে আমরা দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার প্রার্থী সেই আসনের জন্য তারা প্রতিযোগিতায় নামে অথবা তারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। তা আমাদেরকেও সেইভাবেই করে তুলতে হবে। আমাদের ভিতরের যে জ্ঞানগুলো, দক্ষতাগুলো আছে, মেধাগুলো আছে, সেগুলোকে আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলে আমরা এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো। অন্যথায় আমাদের বেকারত্বের বোঝা নিয়ে জীবনযাপন করতে হবে। তখন পরিবার, সমাজ, রাষ্ট্র আমাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করবে না। সেটার জন্য আমরা যেন এখন থেকে সচেতন হই, ভালোভাবে পড়াশোনা করি, ভালো রেজাল্ট করি এবং আমরা ভালো একটি কর্মসংস্থান তৈরি করতে পারি। সবার প্রতি আমার শুভকামনা রইল। আগামী ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো।